বিএনপির জন্য চলমান পরিস্থিতিতে যে সুযোগগুলো বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির জন্য চলমান পরিস্থিতিতে যে সুযোগগুলো বা যে সুবিধাগুলো অনিবার্য হয়ে পড়েছিল, অর্থাৎ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। ২ নম্বর হলো, দলের যে সকল নেতাকর্মী গত ১৫ বছর ধরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা সকলেই এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে দলের পক্ষ হয়ে কাজ করবেন, মিলেমিশে কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করবেন, চাঙ্গা করবেন। এবং অতীতে দলের যে সকল দুর্নাম ছিল, বদনাম ছিল, সে সকল দুর্নাম এবং বদনাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন। চাঁদাবাজি, অনিয়ম, দখলবাজি, কমিটি বিক্রি, পদপদবি বিক্রি, তারপরে নিয়োগ বদলি, টেন্ডারবাজি, যা কিছু ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত, এই বিষয়গুলো থেকে বিএনপি নিজেদেরকে মুক্ত রাখবে নেতাকর্মীরা। এর কারণ হলো, গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছর এবং তার আগের প্রায় ৩ বছর, ১৫-৩ বছর, এই ১৮ বছর ধরে বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্দশা হয়েছে ২০০১ থেকে ২০০৬ সাল অবধি যারা গুলিস্তানে চাঁদাবাজি করেছে, নিউ মার্কেটে চাঁদাবাজি করেছে, ব্যাংক পাড়াতে সিবিআইয়ের নেতৃত্ব দেওয়ার নামে লুটতরাজ করেছে, এরপর সড়ক পরিবহনে যারা চাঁদাবাজি করেছে, কারণ বাজারে যারা চাঁদাবাজি করেছে, তাদের সেই অপকর্মগুলো করোনার মতো করে প্রশাসনের সর্বস্তরে ছড়িয়ে পড়েছিল, যার প্রেক্ষিতে একটি ১/১১ অভ্যুদয় হয় এবং পুরো বিএনপি রাজনীতি এবং পরিবারকে তছনছ করে ছেড়ে দেয়। এবং এই ঘটনাতে বিএনপির কারা মন্দ, কারা ব্যাডম্যান, কারা মনস্টার মানে দানব, এটি মোটামুটি চিহ্নিত হয়ে গেছে। কারা বেগম জিয়ার অফিসকে ব্যবহার করে, কারা হাওয়া ভবনকে ব্যবহার করে, কারা তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে ব্যবসার নামে রক্ত চুষেছে, ব্যবসার নামে চাঁদাবাজি করেছে। পথের ফকির গুলশান বনানীতে শত শত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ব্যাংক, বিমা, টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছুর মালিক হয়েছে। এই ২০০১ থেকে ২০০৬-এর মধ্যে এই চেহারাগুলো বিএনপির যে নেতাকর্মী তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এরা বিরাট একটি অংশ দেশের বাইরে পালিয়েছিল, আরেকটি অংশ জেলখানাতে ছিল এবং আরেকটি অংশ বাইরে ছিল, কিন্তু নেতাকর্মীদের দ্বারা তারা বিভিন্নভাবে নিগৃহীত, অপমানিত এবং প্রত্যাখ্যাত হয়েছিল। এর কারণ হলো, সাধারণ নেতাকর্মীরা অভিযোগ জানাচ্ছিল যে তাদের কারণে মূলত আজকে বেগম জিয়ার বা তারেক জিয়ার এই দুরবস্থা। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন সবাই যার যার স্বার্থের জন্য ছুটছে, মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি চাচ্ছেন? ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে তিনি তার কর্ম চালিয়ে যাচ্ছেন। তো সেখানে বিএনপির মূল টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উপলক্ষ তৈরি করা। কিন্তু তিনি বা বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা সেই কর্মটি না করে উল্টো সে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে অপকর্মগুলো হয়েছে, সেই অপকর্মের যারা হোতা, তারা তাদের সেই ১৭-১৮ বছরের অভিজ্ঞতাকে শানিত করে অতীতের কুকর্মগুলোকে ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে। যে যার মতো পারছে দলকে বিক্রি করছে, যে যার মতো করে পারছে বেগম জিয়াকে বিক্রি করছে, যে যার মতো করে পারছে
তারেক রহমান সাহেবকে বিক্রি করছে। এবং এর ফলে পথে ঘাটে মাঠে সবারই একই বক্তব্য। ওই যে জামাতের আমির যে কথাটি বলছেন, এক জালেমকে বিদায় করে আমরা আরেক জালেমের কবলে পড়ব না। এটা এখন আর জামাতের আমিরের কথা নেই। এটি নিউ মার্কেটের মুরগির দোকানে যান, তারপরে হাতিরপুলে ফুটপাতে যান, গুলিস্তান, বংশাল, চকবাজারে ফুটপাতে যান, গিয়ে দেখেন যে সাধারণ মানুষ কি বলছে। আগামীতে যদি সত্যিকার ভোট হয়, সত্যিকার ভোট হয়, নিরপেক্ষ ভোট হয়, সেই ভোটে যারা প্রার্থী হবেন বিশ্বাস করেন এই গত ৭-৮ মাসের যে কুকর্ম, এই কুকর্ম প্রতিটা প্রার্থীর জন্য ভোট পাওয়া, ভোট চাওয়া, এটা হিমালয়ের মতো দুর্লগ্ন হয়ে পড়বে, অসম্ভব হয়ে পড়বে। এমনকি এখন বিএনপি যাদেরকে বাচ্চা কাচ্চা বলছে, নাতিপুতি বলছে, কিংবা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই সকল মানুষদেরকে যদি জনগণ ভোট দিয়ে দেয়, আমি অন্ততপক্ষে অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখানে দেখছি না। এই হলো অভ্যন্তরীণ বিএনপির যে দলীয় যে তাদের দুরবস্থা, সেই দুরবস্থার একটা খণ্ডচিত্র। ২ নম্বর হলো যে এই দলের মধ্যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগ যেভাবে অনেক বেইমান তৈরি করে ফেলেছিল, এখনো ৩টি ধাপে এই দলকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। প্রথম ধাপ হলো কিছু লোককে পদ দিয়ে, পদবি দিয়ে, রাষ্ট্রদূত বানিয়ে, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, মেয়র, প্রশাসক ইত্যাদি নানা লোভনীয় পদ দিয়ে যদি আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০০ লোককে, টপস ১০০ লোককে যদি দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, অর্থাৎ কাউকে যদি রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হলো সুইজারল্যান্ডে, সে চিন্তা করবে যে ১৫ বছর কষ্ট করেছি, ইট ইজ বেটার টু বি এ অ্যাম্বাসাডর। কাউকে যদি বলা হলো যে আচ্ছা ঠিক আছে, আপনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হবেন, কাউকে যদি বলা হলো যে আপনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হবেন, ইত্যাদি নানা রকম, প্রশাসক হবেন, এইভাবে বিএনপির শীর্ষস্থানীয় সারা দেশ থেকে যদি ১০০ লোককে বিচ্ছিন্ন করে ফেলা হয়, দলটি ধপাস করে পড়ে যাবে, ধপাস করে পড়ে যাবে। এরপর যেটি হবে সেটি হলো তারেক রহমান সাহেবকে কালার্ড করা, ছোট করা, এবং এই ছোট করার জন্য ইতিমধ্যে কিছু মানুষ তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত হয়ে গেছে, রাজনীতির ভিতরে, রাজনীতির বাইরে। এবং এরা মূলত খুব অল্প পয়সার মানুষ। এই যেমন ধরুন মিনহাজ নামক এক টাউট ধরা পড়ল। এখন মিনহাজ ছাড়াও মিনহাজের স্ত্রী একজন বিসিএস কর্মকর্তা, ডিপটি সেক্রেটারি। তো মিনহাজ ছাড়াও মিনহাজের সে অনেক লোয়ার ক্যাটাগরির লোক প্রকাশ্যে তারেক রহমান সাহেব তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে সম্পর্ক ভালো, এটা ওটা বলে বেড়াচ্ছে। আর এই সমস্ত লোকজন প্রথমত টাউট, দ্বিতীয়ত এরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা নেয়, এমনকি ফুটপাতের কোনো বিড়ির দোকানদার যদি তাদেরকে ১ প্যাকেট বিড়ি দেয় সেটাও তারা না করে না। এইরকম লোকের সংখ্যা ডজন ডজন এই বাংলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নতুন বন্ধু। আগের যে সকল বন্ধু ছিল, এই আমি এদের নামও জানি না, কিন্তু যেমন গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের নাম জানি, আরও আর অনেকের নাম জানি না, কিন্তু এরাও কিন্তু এখন সমাজে অনুল্লেখ্য নয়। তারাও যার যার অবস্থানে কিন্তু নিজেদের অবস্থান শক্তিশালী করে ফেলেছে, এবং আমার জানা মতে প্রায় সবার সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক নেই। কিন্তু জনগণ পঙ্গপালের মতো, লোভী মানুষ পঙ্গপালের মতো যেভাবে মক্কা মদিনায় দৌড়ায়, সেইভাবে এরকম আগের হাওয়া ভবনের যে সকল পার্টি তাদের পিছনে ঘোরাফেরা করছে। আর মিনহাজের মতো এই নতুন যারা টাউট, কাউকে মনোনয়ন দিচ্ছে, কাউকে পদ দিচ্ছে, কাউকে পদবি দিচ্ছে, নানা রকম নিয়োগ বদলি থেকে শুরু করে হাজার হাজার ধান্দাবাজি তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে, এবং এটি
আলটিমেটলি খবর হয়ে যাচ্ছে যে এগুলো সবই লন্ডনে একটা অংশ চলে যাচ্ছে। এবং এগুলো মোকাবেলা করার মতো বিএনপির যে শক্তিশালী যে সমস্ত নেতৃত্ব রয়েছে, যাদের অনেস্টি প্রমাণিত, একেবারে 100% প্রমাণিত, এরকম লোকজন কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। এখন বিএনপি যে সমস্ত লোকজন আপাতমস্তক দুর্নীতিবাজ, চাপাবাজ, পাগল, উন্মাদ, চরিত্রহীন, যারা অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে পায়ের নখ থেকে চুল পর্যন্ত পুরো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তারা যদি এখন তারেক রহমান সাহেবের পক্ষে কোনো কথা বলেন, তাহলে ওই যে গ্রামের যে লোকগুলো যে বদনাম রটাচ্ছে ওইগুলো আরও প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন তাকে রিপ্রেজেন্ট করার মতো এরকম বিশ্বাসযোগ্য কেউ এগিয়ে আসছে না। আলটিমেটলি তিনি সেখানে বসে কিভাবে টের পাচ্ছেন কি পাচ্ছেন না আমি বলতে পারবো না, কিন্তু ইমেজ যা হবার চলে গেছে। এরপরে হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল পলিসি। দেশীয় রাজনৈতিক অঙ্গন, সুধী সমাজ, ব্যবসায়ী পরিমণ্ডলে সম্পর্ক রাখার জন্য দলের পক্ষ থেকে যাদেরকে দাওয়াত করা হয়, যাদেরকে দেওয়া হয়, এদের কার্যক্রমের যে কতটা সুফল এই বিএনপির যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে উপস্থিতি দেখলেই আপনি বুঝতে পারবেন, বা পত্রপত্রিকা খুললেই আপনি বুঝতে পারবেন যে বিএনপিকে হাইলাইট করে, এনলাইট করে একটা সুন্দর চমৎকার নিবন্ধ ছাপা হয়েছে গত 7 মাসে, আমি দেখিনি। কিংবা যাদের মুখের কথা মানুষজন বিশ্বাস করবে ওরকম তাদের কারোর কাছে বিএনপির কোনো প্রতিনিধি গেছেন এবং তারা বিএনপিকে নিয়ে ইতিবাচক কোনো কথা টেলিভিশন টকশোতে বলেছে, কোনো একটা সিঙ্গেল উদাহরণ নেই। এখন আমি বিএনপি করে আমি তো বিএনপির পক্ষে বলবই, নীলুফার চৌধুরী মনি বলবে, পাপিয়া বলবে, বিএনপির অন্য সবাই বলবে, কিন্তু যে লোকগুলো বললে মানুষ কাউন্ট করবে সেই লোকগুলো তো বলছে না বিএনপির পক্ষে, কোনো অবস্থাতেই বলছে না। তো এটা ইন্টারনালি একটা বিরাট সমস্যা তৈরি করেছে। এক্সটার্নালি হলো বিএনপি এখন আমেরিকাপন্থী, ভারতপন্থী, চীনপন্থী, নাকি সর্বরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের যে নীতি সেই নীতিতে বিশ্বাসী। এখানেও মনে হচ্ছে যে ঠিক পারফেক্টলি যা হওয়া দরকার সেই জিনিসগুলো হচ্ছে না। এবং ভারতের কথা কিংবা আমেরিকার আচরণ এবং দলের যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন তাদের কথাবার্তা, আচার আচরণে মনে হচ্ছে যে ভারতের অতীতে 2014, 18, এমনকি 24-এ ভারত এবং আমেরিকা যে সকল কুকর্ম করেছে এই বিএনপিকে নিয়ে, ঠিক এই জিনিসগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি। ফলে এতগুলো অবস্ট্রাগল, এতগুলো বাধা, এতগুলো বিপত্তি অতিক্রম করে তারেক রহমান সাহেব দেশে আসবেন, এসেই তিনি পুরো পরিস্থিতি উল্টে দিবেন। ডিসেম্বরে নির্বাচন হবে, নির্বাচন হলেই বিএনপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। এগুলো নিয়ে মহাকাব্য রচনা করা যাবে, আরব্য রচনা করা যাবে, কিন্তু আলটিমেটলি বাস্তবে এরকম কোনো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না।